রেডিও মিলনের আজকের নিবেদন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত রাজা জাগো। গল্পটি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত মৃত রাজা জাগো বইটি থেকে নেওয়া হয়েছে। লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায় এবং দেবসাহিত্য কুটিরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত রাজা জাগো। মধ্যপ্রদেশের পান্না জায়গাটা দুটো কারণে বিখ্যাত, এক টাইগার রিজার্ভ আর দুই হীরের খনি। তবে হিরে আর বাঘ দুটোর অবস্থাই ইদানিং খুব খারাপ। খোঁজ নিয়ে জানলাম সরকারি খনিগুলোতে কুড়িয়ে বাড়িয়ে সারা বছরে 100 পিস হিরে পাওয়া গেলেই অনেক। সেই হীরের কোয়ালিটিও নাকি একদমই ভালো নয়। বাঘের অবস্থা আরও করুণ। রিজার্ভ ফরেস্টের এক অফিসার বললেন, এখনো জঙ্গলে 3টে বাঘ রয়েছে। আরে বাঘ থাকলে আমরা দেখতে পেতাম না? সারাক্ষণ এই জঙ্গলের মধ্যে দিয়ে তো যাতায়াত করছি। কই গত 5 বছরে একটাকেও তো দেখতে পাইনি। গুড়িলাল আমার সর্বকর্মা। বাজারহাট রান্নাবান্না থেকে শুরু করে লণ্ঠন সাফাই অবধি সবই ওর দায়িত্ব। সবচেয়ে বড় কথা, গুড়ে নিজে নারিয়া উপজাতির লোক, তাই ও সঙ্গে থাকা মানে নারিয়াদের সঙ্গে মেলামেশার পাসপোর্ট হাতে পেয়ে যাওয়া। এই নারিয়াদের নিয়ে কাজ করার জন্যই আমি গত 1 মাস ধরে পান্নায় ঘাঁটি গেড়ে বসে আছি। প্রপার পান্না শহরে অবশ্য নয়, ওটা বড় লোকদের জায়গা। ওখানে নারিয়াদের মতো গরিব লোকেদের দেখা পাবো কোথায়? নারিয়ারা থাকে জঙ্গলে। পান্না শহরকে ঘিরে যে মাইলের পর মাইল পাথুরে জমি, টিলা, পাহাড় আর সেগুনের বন, তারই মধ্যে ছোট ছোট গ্রামে ওরা ঘর বেঁধে থাকে। বনের ফল পাকুড় কুড়োয়, ছোট ছোট জীবজন্তু শিকার করে, নালায় মাছ ধরে, কোমরে নামমাত্র কাপড় জড়ানো শুকনো পাতায় ছাওয়া কুঁড়ে ঘর। হাজার হাজার বছর ধরে ওরা এইভাবেই বেঁচে আছে। টেলিভিশন, মোবাইল, শপিং মল, ফ্লাইওভার এসব কিছুই ওরা দেখেনি। সেজন্যই নৃতাত্ত্বিকদের মধ্যে নারিয়াদের মতন উপজাতিদের নিয়ে ভারী আগ্রহ। ওদের ভালো করে স্টাডি করলে 1000 বছর আগে মানুষ কেমন জীবন কাটাতো তার একটা আঁচ পাওয়া যায়। আমার স্যার বিশ্বদেব বন্দ্যোপাধ্যায় নারিয়া উপজাতিদের নিয়ে প্রথম বড় মাপের কাজ করেছিলেন। 30 বছর আগে নারিয়া উপজাতির দেবদেবীদের নিয়ে ওনার একটা রিসার্চ পেপার আছে, গডস অ্যান্ড গডেসেস অফ নারিয়া ট্রাইবাল। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়েছিল। স্যারের আন্ডারেই আমি পিএইচডি করছি। স্যার খুব ভালোবাসেন আমাকে। সেটার একটা কারণ অবশ্যই আমার আগের পরীক্ষাগুলোর রেজাল্ট, কিন্তু তার চেয়েও বড় কারণ, যেটা উনি নিজে বলেন, আমার পরিশ্রম করবার ক্ষমতা। স্যার আমাকে প্রায়ই বলেন, বুঝলে মৃন্ময়, অ্যানথ্রোপোলজিস্টের কাজটা ঠান্ডা ঘরে চেয়ারে হেলান দিয়ে বসে হয় না। ওটার জন্য মানুষের সঙ্গে তাদের নিজেদের জায়গায় গিয়ে মিশতে হয়, তাদের ঘরের দাওয়ায় বসতে হয়, তাদের সঙ্গে একসঙ্গে শাল পাতার দোনায় ভাত খেতে হয়। এই ব্যাপারটা আদর্শ হচ্ছেন ভারতে অ্যানথ্রোপোলজির জনক ভেরিয়ার এলুইন সাহেব। জানো তো, উনি একজন গোন্ড উপজাতির মেয়েকে বিয়ে করেছিলেন। সবই জানি, আর জানি বলেই আমিও সেই কলেজের দিনগুলো থেকেই যতটা পারি ফিল্ড ওয়ার্কের ওপরে জোর দিই। সেটা যে শুধু নিজের ক্যারিয়ারের কথা ভেবে করি তা নয়। আমার সত্যি টেনশন আর লোভে ভরা শহুরে জীবনের চেয়ে অনেক বেশি ভালো লাগে আদিবাসীদের সহজ, সুন্দর, নির্লোভ জীবনযাত্রা। আলো ঝলমলে শপিং মলে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখের সামনে থেকে সারি সারি দোকানপাট সব মুছে যায়। কানে ভেসে আসে মাদলের দ্রিদিম দ্রিদিম তাল। মনে হয় জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে কোনো এক মালভূমি। বুনো শিউলির গন্ধে বাতাস ভারী হয়ে আছে, আর আমার সামনেই
আগুন ঘিরে নাচ শুরু করেছে আমার আদিবাসী বন্ধুরা। মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই ওরকম একটা জায়গায়। আমার এই পাগলামির কথা জানতেন বলেই 1 মাস আগে স্যার আমার হাতে তুলে দিলেন তার একটা অসমাপ্ত রিসার্চ পেপার। ফাইলটা হাতে নিয়ে প্রথম পাতার ওপরের শিরোনামটা দেখেই চমকে উঠেছিলাম। ইজ দেয়ার এনি মমি অফ আ নারিয়া কিং? কোনো নারিয়া রাজার শরীর কি মমি করে রাখা আছে? এটাই ছিল সেই ফাইলের শিরোনাম। মমি জিনিসটা যে মিশরের একচেটিয়া নয় সেটা আমি জানতাম। জাপানে বা সাউথ আমেরিকায় মৃতদেহ মমি করে রাখার চল ছিল। আমাদের দেশেও অনেক জায়গায় মমি করা শরীর পাওয়া গেছে। হিমাচল প্রদেশের কাজায়, আসামের মাইলংয়ে, অরুণাচল প্রদেশে। তবে দেশে দেশে মমি করার পদ্ধতিতে তফাৎ আছে। সেজন্যই মমির কথা পড়ে অবাক হইনি। অবাক হয়েছিলাম মমিটাকে স্যার কোথায় খুঁজে পাওয়ার আশা করছেন সেটা দেখে। মধ্যপ্রদেশের কোনো উপজাতির মধ্যে মৃতদেহ মমি করে রাখার কথা তো এতদিন অবধি জানাই যায়নি। ফাইলটা আমার হাতে তুলে দিয়ে স্যার বলেছিলেন, মৃন্ময়, এই কাজটা আমি আর শেষ করে উঠতে পারবো না। আমার বয়স হয়েছে, শরীর আর ফিল্ড ওয়ার্কের ধকল নিতে পারবে না। তুমি এটা নিয়ে এগোও। সত্যি যদি নারিয়া রাজার মমি খুঁজে বের করতে পারো তাহলে তোমার পিএইচডি থিসিসও ক্যামব্রিজ থেকে পাবলিশড হবে। বিখ্যাত হওয়ার লোভ আমার ছিল না, কিন্তু অ্যানথ্রোপোলজির অন্ধিসন্ধি জানার প্রবল ইচ্ছে তো ছিলই। তাই যাকে বলে একেবারে দুরু দুরু বক্ষে স্যারের সামনে বসেই পরের পাতাগুলো উল্টাতে যাচ্ছিলাম। স্যার আমার মুখের অবস্থা দেখে হাসতে হাসতে বললেন, তারা কিসের মৃন্ময়? 300 পাতার ফিল্ড রিপোর্ট তুমি তো একবারে পড়ে শেষ করতে পারবে না। বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় লেখাটা দেখো, তারপর আমার কাছে এসো। তাই করলাম। পরের 3 দিন খুঁটিয়ে পড়লাম স্যারের রিপোর্ট। যা বুঝলাম, এই মমি নিয়ে ভাবনার বীজটা স্যারের মাথায় ঢুকেছিল 30 বছর আগের সেই দিনগুলোতে, যখন তিনি যুবক ছিলেন। দিনের পর দিন নারিয়াদের গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন, শিখে নিচ্ছিলেন ওদের ভাষা, ওদের ভদ্রতা। নারিয়াদের সঙ্গে মিশে যাচ্ছিলেন তাদের নিজেদের লোকের মতো। সেই সব দিনের অভিজ্ঞতার কথা ডায়েরির মতন করে লিখে রেখেছিলেন তিনি এই রিপোর্টের প্রথম অংশে। তখনও গ্রামগুলোর অবস্থা আজকের মতনই খারাপ ছিল। 20-30 কিলোমিটারের তফাতে এক একটা গ্রাম। দুটো গ্রামের মধ্যে যাতায়াত ভীষণ কঠিন, কারণ তাদের মাঝখানে গভীর জঙ্গল। আর রাস্তাঘাটের বালাই তো এসব জায়গায় কোনোদিনই ছিল না। এক একটা গ্রাম যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেজন্যই এক এক অঞ্চলের নারিয়াদের এক একজন উপাস্য দেবতা। এক গ্রামের লোক যে উপকথার গল্প বলে, অন্য গ্রামের গল্প তা থেকে সামান্য হলেও আলাদা হয়ে যায়। তাছাড়া রান্নার উপকরণ, কাপড় পরবার ধরন, বিয়ে চুড়ো, শ্রাদ্ধশান্তি প্রথাতেও একটু না একটু তফাৎ থেকেই যায়। তবে তফাৎ ছিল না শুধু একটা বিশ্বাসে। সারা বিন্ধ্য পর্বতে যেখানে যত নারিয়া ছিল, তারা বিশ্বাস করত তাদের শেষ রাজা আবার ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, কে সেই রাজা? রাজার নাম কিলারায় নারিয়া। ঠিক 400 বছর আগে তিনি ঘাতকের হাতে প্রাণ দেন। প্রফেসর বিশ্বদেব বন্দ্যোপাধ্যায় তাঁর অসমাপ্ত রিসার্চ পেপারে লিখেছেন, He was assassinated by one of his courtiers. রাজামশাইয়ের কোনো এক সভাসদই তাকে খুন করেছিল। নারিয়াদের কোনো লিখিত ইতিহাস নেই। ওরা যে পুরাণ কথা বলে, যে গান গায়, সেসবের মধ্যে থেকে স্যার ওদের যে ইতিহাস তৈরি করেছিলেন, সেটা খানিকটা এই রকম। রাজা কিলারায়ের বাবা রাজা মহীসুখের আমলে নারিয়াদের ইতিহাসের সবচেয়ে সুসময়টা এসেছিল। নারিয়াদের মধ্যে
কোনো কোনো পরিবার নাকি ছিল দারুণ ওস্তাদ কামার। 500 বছর আগেও তারা ঘরোয়া উপায়ে মাটির ফার্নেসে হিমাটাইট পাথর থেকে লোহা বার করার গুপ্তবিদ্যা জানত। শুধু তাই নয়, তারা গলানো লোহার সঙ্গে নানান জিনিস মিশিয়ে তার থেকে ইস্পাত তৈরি করতে পারত। এমনকি সেই ইস্পাতের তৈরি অস্ত্রশস্ত্রের ধার বাড়াবার জন্য কেমন করে টেম্পারিং করতে হয় সেই টেকনিকও তাদের অজানা ছিল না। রাজা মহীশুক কয়েকটা পরিবারের হাত থেকে সেই গুপ্তবিদ্যা কেড়ে নিয়ে সমস্ত নারিয়াদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। প্রতিটি নারিয়া হয়ে উঠেছিল অস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত। সেসব অস্ত্র ছিল যেমন হালকা, তেমনই ছিল তাদের ব্যালেন্স আর তেমনই ধার। বুঝলে, নারিয়া সোর দিয়ে গলায় কোপ দিলে নাকি কাটা মুন্ডু অনেকক্ষণ অবধি গলার উপরেই বসে থাকত। যার মাথাটি কাটা গেল সে নিজেও বুঝতে পারত না কি সর্বনাশ ঘটে গেল। ফলে আজ থেকে 400 বছর আগে মধ্যপ্রদেশ থেকে উত্তর ভারত অবধি সমস্ত রাজ্যের সৈন্যবাহিনীতে নারিয়াদের তৈরি তরোয়াল, বল্লম, তীরের ফলার বিরাট চাহিদা তৈরি হয়েছিল। এই প্রথম একজন রাজা মহীশুক নারিয়াদের জন্যে বাইরের জগতের জানলা খুলে দিয়েছিলেন। নারিয়ারা জঙ্গলের কুল গাছে তসরগুটির চাষ করতে শিখেছিল। সেই তসরের চাহিদাও ক্রমশ বাড়ছিল। রাজা মহীশুকের আরো অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলো কাজে লাগানোর সময় পেলেন না। একদিন শিকার করতে গিয়ে তিনি বাঘের আক্রমণে প্রাণ হারালেন। নারিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজা মহীশুককে তারা দেবতার মতন দেখত। সেই দুঃসময়ে সামনে এগিয়ে এলেন রাজবৈদ্য জগন নারিয়া। নারিয়া উপকথা জগন নারিয়া সম্বন্ধে নানান গল্পে ভর্তি। এখনো নারিয়া গ্রামের দাদু ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদের ঘুম পাড়াবার সময় সুর করে রাজা মহীশুক আর রাজবৈদ্য জগন নারিয়ার গল্প বলে। জগন নারিয়া নাকি ভেষজ চিকিৎসায় ছিলেন ধন্বন্তরী। বিরাট এই বিন্ধু অরণ্যের প্রতিটি গাছ, প্রতিটি ঘাস আর লতা ছিল তার নখদর্পণে। কোন গাছের কি গুণ, কোন অসুখে তার ব্যবহার সব তিনি জানতেন। তাছাড়া তিনি ছিলেন জাদুকর। জগন নারিয়া নাকি মরা মানুষকেও বাঁচিয়ে তুলতে পারতেন। এই জায়গাটা দেখলাম স্যার বোল্ড লেটারে লিখে রেখেছেন। কেন সেটা একটু বাদেই অবশ্য বুঝেছিলাম। রাজা মহীশুক মারা যাওয়ার পর এই জগন নারিয়া মহীশুকের একমাত্র সন্তান কিলা রায়কে সিংহাসনে বসিয়ে রাজ্য চালাবার একটা চেষ্টা করেছিলেন। কিলা রায় তখন নাবালক, কিন্তু সেই সব পরিবার যাদের হাত থেকে অস্ত্র তৈরির গুপ্তবিদ্যা কেড়ে নিয়ে রাজা মহীশুক সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তারা এবার প্রতিশোধ নিল। একদিন যখন কিলা রায় রাজসভায় বসে আছেন, তখন ওরকমই একজন ক্ষিপ্ত সভাসদ দূর থেকে তার বুকে একটা তীর গেঁথে দিয়ে পালালো। কিলা রায় সিংহাসনের উপরই লুটিয়ে পড়লেন। এরপরে যেটা হলো সেটাকে সময়ের চাকা উল্টো দিকে ঘোরা ছাড়া আর কিছুই বলা যায় না। একজন রাজার অভাবে নারীরা দিশেহারা হয়ে পড়ল। সভ্যতার দিকে তারা যে 2-4 পা এগিয়েছিল, এই ঘটনার পরে তারা ঠিক ততটাই পিছিয়ে গেল। তার সঙ্গে যোগ হলো বইয়ের পাতায় যাদের উচ্চবর্ণ বলা হয়, সেই সব সভ্য মানুষদের অত্যাচার। নারীয়াদের তারা মারতে শুরু করলো। তারা নারীয়াদের হাতে যত উর্বর জমি ছিল সব কেড়ে নিল। ইংরেজরা আসার পর নারীয়ারা জঙ্গলে ঢোকার অধিকারটুকুও হারালো। কোন রকমে ধুকতে ধুকতে বেঁচে ছিল তারা। বেঁচে ছিল শুধু একটা বিশ্বাস বুকে নিয়ে, রাজা কিলা রায় আবার মৃত্যুর দেশ থেকে ফিরে আসবেন। তিনি ফিরে এলেই আবার নারীয়ারা তাকে সামনে রেখে যুদ্ধযাত্রা করবে, জিতে নেবে তাদের যত হারানো জমি,
নতুন করে শিখে নেবে ইস্পাত আর তসর বানাবার কলা কৌশল। আবার তাদের সুখের দিন ফিরে আসবে। রাজবৈদ্য জগন্নারিয়া তাদের মনের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি নাকি রাজা কিলা রায়ের মৃতদেহ নিয়ে এমন একটা কিছু করেছিলেন যাতে 400 বছর পরে আবার রাজা কিলা রায় এই পৃথিবীতে ফিরে আসেন। ঠিক 3 দিন বাদে আবার সেই ফাইল নিয়ে স্যারের স্টাডি রুমে ঢুকলাম। স্যার জিজ্ঞেস করলেন, পড়েছ? হ্যাঁ হ্যাঁ স্যার। রাজার আত্মা তার মৃত শরীরে ফিরে আসবে, এর সঙ্গে প্রাচীন মিশরীয়দের ভাবনার একটা মিল পাচ্ছ না? হ্যাঁ স্যার, তা খানিকটা। তাহলে তো সেই মৃতদেহকে সংরক্ষিত করে রাখতে হয়। উড়িয়ে ফেললে রাজা কোন শরীরে ফিরবেন? স্যার, পুরো ব্যাপারটাই যদি একটা আজগুবি গল্প হয়, মানে ধরুন রাজবৈদ্য জগন্নারিয়া প্রজাদের মনোবল ধরে রাখার জন্য এরকম একটা গল্প বানিয়েছিল। না, মনোবল ফেরানোর জন্য হাতে গরম কিছু করে দেখানোটাই ভালো। ধরো সঙ্গে সঙ্গে উনি নিজেই যদি রাজার সিংহাসনটায় বসে পড়তেন, তাহলে তুমি ও কথা বলতে পারতে। তাছাড়া তুমি তো নিশ্চয়ই আমার রিপোর্টের শেষ দিকটা পড়েছ। পড়েছি স্যার। কি লেখা আছে সেখানে? আপনি পরে আরও একবার পান্না গিয়েছিলেন স্যার। এক্সটেন্সিভলি ঘোরাঘুরি করেছেন গ্রাম থেকে গ্রামে। প্রতিটা গ্রামবাসী বিশ্বাস করে রাজা কিলা রায়ের মৃতদেহ আজও অটুট অবিকৃত অবস্থায় রাখা আছে, কিন্তু কোথায় আছে সে কথা কেউ আপনাকে বলতে পারেনি। এইবার স্যারের মুখটা গম্ভীর হয়ে গেল। বললেন, সাধারণ নারিয়া মানুষেরা বলতে পারেননি, আর নারিয়াদের মধ্যে যারা স্পেশাল পজিশনে রয়েছে, যেমন ওদের গাঁও বুড়ো বা জানগুরুরা, তারা বলতে চায়নি। আমি একদম নিশ্চিত মৃন্ময় যে ওরকম অন্তত 5-6 জন লোক আছে যারা জানে ঠিক কোথায় রাজা কিলা রায়ের মৃতদেহ রয়েছে। আমার একের পর এক প্রশ্নের মুখে ওরা কখনো না কখনো নিজেদের অজান্তেই সেরকম ইঙ্গিত দিয়ে ফেলেছে, কিন্তু সেগুলো স্রেফ স্লিপ অফ টাং। পর মুহূর্তেই আবার ওরা মুখে কুলু পেটেছে। তাই বলছি, তুমি একবার পান্না গিয়ে সেরকম কাউকে খুঁজে বার করো যে তোমাকে মমির হদিশ দেবে। তোমার মধ্যে মানুষের সঙ্গে মিশবার ক্ষমতা আছে, ধৈর্য আছে, তুমি ঠিক সফল হবে। দেখো, আমার ওপর স্যারের সেই অগাধ বিশ্বাসটুকুকে সম্বল করে 1 মাস আগে মধ্যপ্রদেশে চলে এসেছিলাম। পান্না থেকে 15 কিলোমিটার দূরে দেওপাটনি বলে একটা গ্রামে একটা ঘর ভাড়া নিয়েছিলাম। দেওপাটনি জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। সারা বিন্ধ্য রেঞ্জ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র টিলার মধ্যে একটা টিলার মাথায় এই দেওপাটনি গ্রাম। গ্রামের যে কোনো জায়গায় দাঁড়ালে চারিদিকেই চোখে পড়ে শুধু জমাট ঢেউয়ের মতো সবুজ পাহাড়। সেই সবুজের কত রকমের শেড, কোথাও সেগুনের ঘন সবুজ, কোথাও বাঁশের কচি সবুজ, আবার কোথাও কুসুম গাছের কচি পাতার লাল মেশানো সবুজ, আবার কোথাও বা গামার পাতার রূপলি সবুজ। আর শুধু কি সবুজ? আমি যখন দেওপাটনি এলাম তখন মার্চের শেষ। চতুর্দিকে পলাশ আর শিমুল ফুটেছে। বনের মাথায় এখানে ওখানে তাই টকটকে লাল আবিরের ছোপ। কিন্তু এসব বাইরের সৌন্দর্য, ভেতরে ভেতরে নারিয়াদের রংচটা দুঃখের জীবন একইভাবে বয়ে চলেছিল। ওদের কাছাকাছি থেকে দেখলাম ভোর থেকে রাত অবধি প্রচণ্ড পরিশ্রম করে কিভাবে ওরা দুমুঠো ভাতের জোগাড় করে। কখনো সেটুকুও জোটে না। তখন ওরা পিঁপড়ের ডিম, কাঠবেড়ালি, ইঁদুর বাদুর যা পায় তাই খায়। এমনকি দেওপাটনির মানুষকে তেষ্টার জলটুকু অবধি আনতে হয় 4-8 মাইল হেঁটে প্রায় শুকিয়ে যাওয়া একটা নালা থেকে। তাই রোগভোগ লেগেই আছে। আমি ওখানে থাকতে থাকতেই ডায়রিয়ায় একটা বাচ্চা মারা গেল। তবু নারিয়ারা হার মানে না।
ওরা একটা স্বপ্নকে বুকে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায়। দেওপাটনিতে মোবাইলের টাওয়ার নেই, তাই এখানে পৌঁছনোর 7 দিন পরে একদিন পান্নায় গিয়ে স্যারকে ফোন করলাম। নারিয়াদের স্বপ্ন এতটুকু টাল খায়নি স্যার। আপনি যেরকম দেখে গিয়েছিলেন ঠিক সেই রকমই আছে। ওরা কি এখনো বিশ্বাস করে রাজা কিলারায় ফিরে আসবেন? হ্যাঁ স্যার, আপনার যে অভিজ্ঞতা হয়েছিল আমারও ঠিক সেই রকম অভিজ্ঞতা হয়েছে। কথায় কথায় ওরা বলে ফেলছে রাজা কিলারায়ের শরীর যত্ন করে কোথাও রাখা আছে। ওদের গানের মধ্যে বলা আছে রাজা কিলারায়ের শরীরের সৎকার করতে দেননি জগন্নারিয়া। তিনি রাজার মৃতদেহ নিয়ে ঢুকে পড়েছিলেন একটা বন্ধ ঘরের মধ্যে। 3 দিন ধরে অনেক রকম ওষুধি লতাপাতা, ধুনো, কর্পূর আর গন্ধকের গন্ধে ভরপুর হয়েছিল রাজপ্রাসাদের চারিদিকের বাতাস। তারপর ওই 3 দিন বাদে সেই বন্ধ ঘর থেকে বেরিয়ে এসে সবচেয়ে বিশ্বস্ত 5 জন গাঁও বুড়োর হাতে জগন সেই দেহ তুলে দেন। বলেন আবার এই দেহেই প্রাণ ফিরে আসবে, তবে সেটা 400 বছর পরে। প্রাণ ফিরে আসার কথা ছাড়ো, ওটা অন্ধবিশ্বাস, কিন্তু মৃতদেহটা কোথাও রয়েছে বলেই মনে হচ্ছে না। এই জন্যই আমি মমির কথা ভেবেছিলাম। আরেকটা কথা বলি, আমি যেটুকু ক্রস রেফারেন্স পেয়েছিলাম তাতে মনে হয়েছিল রাজা কিলারায়কে খুন করা হয়েছে 1615 কি 16 সালে। তার মানে 400 বছর কেটেই গেল প্রায়। মৃন্ময়, এরপর আমার চিন্তা হচ্ছে যে এরপর যদি নারীরা দেখে যে রাজার শরীরে মানে ওই মমির মধ্যে প্রাণ ফিরল না, তাহলে ওরা ওই মমিটারই সৎকার করবে। একটা দারুণ আর্কিওলজিক্যাল এভিডেন্স সেফ পুড়ে ছাই হয়ে যাবে। কাজেই তুমি একটু তাড়াতাড়ি ওটাকে খুঁজে বার করার চেষ্টা করো। আমি তো আপ্রাণ চেষ্টা করছি স্যার। অল দ্য বেস্ট মৃন্ময়, অল দ্য বেস্ট। এত গ্রাম থাকতে আমি যে দেওপাটনিতে এসে বাসা বেঁধেছিলাম সেটা এমনি এমনি নয়। এই দেওপাটনি ছিল নারিয়া রাজাদের রাজধানী। এখানেই কিলারায়ের মৃত্যু হয়েছিল। এটা স্যারের কাছ থেকেই জেনেছিলাম। গ্রামের পাতায় ছাওয়া ঝুপড়ির সারি ছাড়িয়ে উত্তর দিকে 0.5 কিলোমিটার মতো হেঁটে গেলেই দেখা যায় পুরনো রাজধানীর ধ্বংসাবশেষ। বিরাট বিরাট পাথরের চৌকোনো স্ল্যাব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাদের মধ্যে কোনো কোনোটায় অদ্ভুত সুন্দর মূর্তি কিংবা লতাপাতার ছবি খোদাই করা। কোথাও একটা প্রায় বুজে যাওয়া ইঁদারা, আবার কোথাও একটা ঘরের ভিত। বুঝতে অসুবিধে হয় না এখানেই মাটির নিচে চাপা পড়ে রয়েছে কিলারায়ের রাজবাড়ি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনুন বানাতে কিংবা ঘরের দেওয়াল তৈরি করতে পাথরের দরকার পড়লে দেওপাটনি গ্রামের লোকেরা কষ্ট করে 10 মাইল দূরের পাহাড় থেকে পাথর নিয়ে আসবে। তারপর তাকে কষ্ট করে কেটে কুটে চৌরস বানাবে। কিন্তু ঘরের কাছে এত পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকা সত্ত্বেও তাদের একটাতেও নিজেরা হাত দেবে না, এবং একই সাথে বাইরের কাউকেও হাত দিতে দেবে না। গুড়েলালকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা গুড়েলাল, তোমরা এরকম করো কেন? বাবুজি যেদিন কিলারায় ফিরে আসবে সেদিন ওই সমস্ত ভাঙা পাথর আবার নিজের থেকেই জি যার জায়গায় বসে যাবে। মাটির ওপর মাথা তুলে দাঁড়াবে 400 বছর আগের সেই 3 মহলা রাজপ্রাসাদ। আলো জ্বলবে, লোক লস্কর, হাতি ঘোড়া সব নিজের থেকেই আবার উদয় হবে। তাহলে বলুন, একটা পাথর যদি এখান থেকে সরিয়ে নি, তাহলে সেই একটা পাথরই একদিন কম পড়বে না? সব শুনে আমার মনে হয়েছিল কিলারায়ের মমি এখানে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গল্পের আড়ালে জগন্নারিয়া আর তার অনুগত গাঁওবুড়োরা আসলে দেওপাটনিকে সুরক্ষিত করে গেছেন। যেখান থেকে বাচ্চারা ভয়ের চোটে পেয়ারা পারতে অবধি যায় না, সেখানে মমির খোঁজ কে চালাবে? খোঁজাখুঁজির ব্যাপারে আমার সবচেয়ে বড় সহায় ছিল গুড়েলাল। আমি দেওপাটনিতে পা দিয়ে রাজা কিলারায়ের ব্যাপারে 1-2 কথা বলা মাত্রই ভিড় ঠেলে গুড়েলাল এগিয়ে এসেছিল। গুড়েলাল কিছুদিন পান্নার ফরেস্ট বাংলোয় সুইপারের চাকরি করেছিল, তাই হিন্দিটা ভালোই জানত। ওকে পেয়ে আমি হাতে চাঁদ পেলাম।
সেদিনই গুড়েলাল আমার থাকবার ঘর জোগাড় করে দিল, সেই সঙ্গে আমার রান্নাবান্নার দায়িত্বও নিয়ে নিল। এক কথায় গত 1 মাস ধরে গুড়েলালই আমাকে চালাচ্ছে। ওর বয়স ওই 30-35 হবে। কালো পাথরে খোদাই করা শক্তপোক্ত চেহারা, অ্যাভারেজ নারিয়াদের থেকে অনেকটাই বেঁটে, কালো মুখে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। ওকে না হেসে কখনো থাকতে দেখেছি বলে তো মনে পড়ছে না। আমার জন্য যে ঘরটা জোগাড় করে দিয়েছিল তার উল্টো দিকে আর একটা কুঁড়ে ঘরে গুড়েলাল পরিবার নিয়ে থাকত। ওর পরিচ্ছন্ন পাতার কুঁড়ে ঘর ঘিরে বাঁশের বেড়া। আমি ঘরে বসেই দেখতে পেতাম নিকোনো উঠোনে সারাক্ষণ গুড়ের বউ মতিয়া এটা ওটা কাজ করে যাচ্ছে। ওর একটা ছোট ছেলেও আছে, সে দাওয়ায় কাঁথার ওপর শুয়ে ঘুমোয়। মতিয়া যখন বাইরের কাজে যায় তখন বাচ্চাটাকে ছেঁড়া কাপড় দিয়ে পিঠে বেঁধে নিয়ে যায়। খুব শান্ত বাচ্চা, কখনো কাঁদতে শুনিনি। গুড়েলালকে নিয়ে দিনের মধ্যে 2 বার আমি ঘুরতে বেরোই। একবার খুব ভোরে, তারপর ফিরে আসি 10টা নাগাদ, কারণ তারপরে রোদ্দুরের তেজে আর লুয়ের দাপটে বাইরে থাকা যায় না। আবার বেরোই সূর্য ডোবার পরে, সন্ধে 6টা নাগাদ। ফিরি কখনো রাত 9টায়, কখনো 10টায়। গুড়েলাল 2টো সাইকেল জোগাড় করেছে। ওই সাইকেলে চেপে এই গ্রাম থেকে সে গ্রামে ঘুরে বেড়াই। প্রথম প্রথম গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গুড়েলাল আমার দোভাষীর কাজ করত। তবে নারীয়ারা যে বুন্দেলি ভাষায় কথা বলে তার সঙ্গে হিন্দির বেশ মিল আছে, তাই 2-4 দিনের মধ্যে আমি নিজেই কথাবার্তা চালাতে শুরু করে দিলাম। আমার প্ল্যানটা ছিল সোজা সাপটা, যেখান থেকে যতটা পারি নারীয়াদের পুরাণ কথা আর লোকগান জোগাড় করে যাচ্ছিলাম। মনে আশা ছিল ওইসব গান আর গল্পের মধ্যে থেকেই একদিন না একদিন ঠিক কিলারায়ের মমের ঠিকানা পেয়ে যাব। ওই যেমন ধাঁধার মধ্যে গুপ্তধনের হদিশ লুকিয়ে থাকে আর কি। আমি যে ঠিক কিসের খোঁজে এসেছি সেটা গুড়েলাল ছাড়া আর কেউ জানত না। জানতে পারলে নারীয়ারা নিশ্চয়ই আমাকে এখানে কাজ করতে দিত না। কিন্তু গুড়েলালের ব্যাপার আলাদা। ও আমাকে খুব ভালোবাসত, বিশ্বাসও করত। আমিও ওকে কথা দিয়েছিলাম, যদি সত্যি রাজার মমি খুঁজে পাই তাহলে তা কোথায় আছে কাউকে জানাবো না, শুধু কয়েকটা ছবি তুলে নিয়ে ফিরে যাব। গুড়েলাল তাতে রাজি হয়েছিল। ও যে শুধু আমার সঙ্গে থেকে খোঁজাখুঁজি চালাতো তাই নয়, নিজের মতন করেও একে তাকে জিজ্ঞেস করত। মাঝে মাঝেই আফসোস করে বলতো, বাবুজি, তোমার আর আমার একই অবস্থা। বুঝতে পারছি কয়েকজন লোক জায়গাটা জানে, কিন্তু তারা যে ঠিক কারা সেটাই তো ধরতে পারছি না। এর মধ্যে একদিন ভর দুপুর বেলায় গুড়েলাল ভারী উত্তেজিত হয়ে আমার ঘরের দরজায় কড়া নাড়ল। দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার গুড়েলাল? বাবুজি, বাবুজি, একটা জায়গার হদিশ পেয়েছি। আমার এক বুড়ি ঠাকমা আছে, তার কাছে গিয়েছিলাম। সে আমায় কথায় কথায় বলল তারা ছোটবেলায় নাকি বুড়াকুলা বলে একটা গুহার সামনে রাজা কিলারায়ের নামে পুজো দিতে যেত। চল কেনে একবার ঘুরে আসি বুড়াকুলার সেই গুহায়। সেদিন ঠাঠা রোদ্দুরের মধ্যেই আমি আর গুড়েলাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। একটা হ্যাভারস্যাকের মধ্যে আমার ক্যাম্পিংয়ের জিনিসপত্র থাকে, সেটাকেও সঙ্গে নিয়ে নিলাম। কপাল ভালো ছিল, একটু পরেই মেঘ করে এলো, না হলে বোধহয় লুয়ের দাপটে সেদিন রাস্তার মধ্যেই অজ্ঞান হয়ে যেতাম। পাহাড়ের পাকদণ্ডির রাস্তায় দূরত্বের ঠিক হিসেব বোঝা যায় না, তবুও সেদিন মনে হয় 8-9 কিলোমিটার সাইক্লিং করার পর আমরা একটা গুহার মুখে পৌঁছেছিলাম। দুদিকের পাথরের গায়ে পুরনো সিঁদুরের দাগ দাগ দেখে বুঝতে পেরেছিলাম এককালে এখানে সত্যিই পুজো হতো। কিন্তু একটা জঙ্গলে গুহার মুখটা ঢাকা পড়ে গেছে। গুড়েলাল চটপট কোমর থেকে দাটা খুলে সেই ঝোপ জঙ্গল কেটে আমাদের ঢোকার বন্দোবস্ত করল। আমি হ্যাভারস্যাক থেকে বড় টর্চ, নাইলনের দড়ি, জলের বোতল এইসব বের করে সঙ্গে নিয়ে নিলাম, কারণ অভিজ্ঞতা থেকে জানতাম
পাহাড়ের এইসব গুহার গোলকধাঁধায় রাস্তা হারানোটা খুব সাধারণ ব্যাপার। গুহায় ঢুকে মিনিট 3 হাঁটার পরেই বাইরের আলো মুছে গেল। আমি টর্চ জ্বাললাম, আর টর্চের আলোটা দেওয়ালে পড়া মাত্রই আমার বুকটা কেঁপে উঠল। মিশরে যাইনি কখনো, কিন্তু অজস্র ছাপা বইয়ে আর ই বুকে পিরামিডের ভেতরের ছবি দেখেছি। এই গুহার দেওয়াল জুড়েও সেই রকম অজস্র রঙিন ছবির ভিড়। এখানেও ছবি কথা বলছে, বলছে রাজা মহীসুখের নানান কীর্তির কথা, তাঁর বাঘের কবলে মৃত্যুর কথা, বলছে কিলারায়ের জন্ম এবং তার অপমৃত্যুর কথা। পেছল পাথরের ওপর দিয়ে আমি আর গুড়েলাল এক পা করে এগোচ্ছি, আর দেখছি সিনেমার মতো ফ্রেমের পর ফ্রেম রাজা মহীসুখ আর রাজা কিলারায়ের জন্ম থেকে মৃত্যু সবটা ধরা রয়েছে। তারপর একটা ছবির সামনে এসে আমার পা দুটো যেন পাথর হয়ে গেল। ছবিটায় দেখা যাচ্ছে মেঝের ওপর শোয়ানো রয়েছে এক মৃতদেহ, আর তার পাশে হাঁটু গেড়ে বসে আছেন এক বৃদ্ধ। বৃদ্ধের ডান হাতে যা ধরা আছে তার সঙ্গে আজকের সার্জেনের ছুরির বিশেষ কোনো তফাৎ নেই। একদিকে স্তূপ করে রাখা আছে সবুজ লতা পাতা, অনেকগুলো ধনুচির থেকে ধোঁয়া উঠছে, আর হাওয়ায় যে মূর্তিগুলো ভেসে বেড়াচ্ছে তারা নিশ্চয়ই নারীয়াদের দেবদেবী। দেবতাদের আশীর্বাদ মাথায় নিয়ে রাজবৈদ্য জগন্নারিয়া কিলারায়ের শরীর মমি করছেন। আমার আনন্দে ডিগবাজি খেতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল তখনই স্যারকে ফোন করে বলি, স্যার, আপনার থিওরির পক্ষে অকাট্য প্রমাণ আমি খুঁজে পেয়েছি। মমিফিকেশনের ছবির সামনেই আমি দাঁড়িয়ে আছি স্যার। কিন্তু আগেই বলেছি, এই পাহাড়ে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। গুড়েলালের অবস্থাও দেখলাম আমারই মতো। হয়তো আমার থেকেও ওর রক্তের স্রোত বেশি জোরে দৌড়চ্ছিল, কারণ ও নিজে একজন নারীয়া। জন্ম থেকে শুনে আসছে ওদের দিন বদলের জাদুকর রাজা কিলারায়ের কথা, আর এই মুহূর্তে ও দাঁড়িয়ে রয়েছে সেই কিলারায়ের সমাধিতে। আরও কিছুটা এগোনোর পরে সুড়ঙ্গটা হঠাৎ চওড়া হয়ে গেল। এই জায়গাটা অনেকটা বড়সড় হল ঘরের মতন। এখানেই শেষ সুড়ঙ্গটা, ওদিকে আর যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে এখানেই কি রাজার মমি রয়েছে? টর্চের আলো যেদিকেই ফেলছি সেদিকেই দেখছি নানান আকারের মাটির বড় বড় জালা, কলসি, গামলা, এই সমস্ত জিনিস রাখা রয়েছে। সেই সঙ্গে রয়েছে কাঠের খাট, জলচৌকি এবং ওই রকমই আরও কিছু আসবাব। জিনিসগুলো অনেক পুরনো, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। পিরামিডের গুপ্তধনের সঙ্গে এসবের কোনো তুলনা চলে না। ফেরাউদের ঐশ্বর্য নারিয়াদের রাজা পাবেন কোথায়? তবু ওগুলো দেখেই আমার আশা দ্বিগুণ হয়ে উঠল। মনে হলো নারিয়ারাও তার মানে ইজিপশিয়ানদের মতনই বিশ্বাস করত মমির পাশে তার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়া দরকার, যাতে মৃত্যুর দেশ থেকে ফিরে এসেও রাজার কোনো অসুবিধে না হয়। জিনিসগুলো কম দামি হতে পারে, কিন্তু পেছনের স্পিরিটটা এক। কিন্তু মমি কোথায়? হয়তো ওই দেওয়ালের কোণায় নামানো রয়েছে পাথরের তৈরি কফিনের মতোই একটা বাক্স। গুড়েলালের হাতে টর্চটা ধরিয়ে আমি দৌড়ে গেলাম বাক্সটার কাছে। গায়ের সমস্ত জোর এক করে উল্টে দিলাম বাক্সের ঢাকনাটা, আর তারপরেই এক রাশ হতাশা আমাকে ঘিরে ধরল। আমি মেঝের ওপরই বসে পড়লাম। কফিনটা খালি, ভেতরে এক গাদা পুরনো রেশমের কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। তারপর আমি একটার পর একটা কলসি আর জালার ভেতরে আলো ফেলতে শুরু করলাম। কিচ্ছু নেই, ওগুলোর ভেতরও সব খালি।
এর একটাই মানে হয়, রাজা কিলারায়ের মমিঘর লুট হয়ে গেছে। কিন্তু কারা এই কাজ করল? আমি মুখে কোনো কথা বলিনি, কিন্তু গুড়েলালের মুখ থেকে ঠিক সেই সময়ই উত্তরটা ভেসে এলো। রাগে গড়গড় করতে করতে ও বলল, এ সেই কিলা রায়ের শত্রুদের কাজ। তাদের বংশধরেরা আজও কিলা রায়কে কি রকম ঘৃণা করে। তারাই কেউ নিশ্চয় রাজার শরীর নষ্ট করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে মমি ঘরের সমস্ত সম্পদ। তাই হবে। কে এই কাজ করেছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আসল কথা এটাই যে প্রফেসর বিশ্বদেব বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সত্যি হলো না। খুঁজে পাওয়া গেল না রাজা কিলারায়ের মমি। কিছুক্ষণ বাদে উঠে দাঁড়ালাম। একটা কাজই বাকি ছিল। ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে প্রতিটা আসবাব, দেওয়ালের প্রত্যেকটা ছবি আর সেই কফিনের মতন শবাগারের যতটা পারি নিখুঁত স্ন্যাপ নিলাম। হয়তো এইগুলো থেকেই স্যার কিছু একটা দাঁড় করাতে পারবেন। পরদিন ভোরবেলাতেই রওনা হয়ে গেলাম পান্নার দিকে। তবে পান্না অবধি যেতে হলো না। শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে একটা জায়গায় পৌঁছে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম বেশ পরিষ্কার টাওয়ার ধরা যাচ্ছে। আমি স্যারকে কানেক্ট করলাম। গতকালের সমস্ত ঘটনা আমি খুলে বললাম স্যারকে। আমার কথা শেষ না করা অবধি স্যার একটাও কথা বললেন না। তারপর প্রথম কথাটাই যেটা বললেন সেটা শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। তুমি ঠকে গেছো মৃন্ময়। ইয়েস, ইনফ্যাক্ট 30 বছর আগে আমাকেও ওরা এইভাবেই ঠকাবার চেষ্টা করেছিল। স্যারের কথা আমি কিছুই বুঝলাম না। উনি আমার অবস্থা বুঝতে পেরে বললেন, তোমার কাছে ক্যামেরাটা রয়েছে? ক্যামেরাটা কাছেই ছিল। ভেবেছিলাম পান্নার কোনো সাইবার ক্যাফে থেকে কয়েকটা ছবি স্যারকে মেল করে পাঠিয়ে দেব। বললাম, হ্যাঁ আছে তো। তুমি কি ওই পাথরের কফিনটার ছবি তুলেছিলে? হ্যাঁ স্যার, তুলেছিলাম। বেশ, বার করো ছবিগুলো, আমি ফোন ধরে আছি। ভিউ ফাইন্ডারে একটা ছবি ধরে রেখে বললাম, হ্যাঁ স্যার, বের করেছি। কফিনের ডালার কবজাগুলো দেখো তো। সঙ্গে সঙ্গে ছবিটাকে একটু জুম করে কবজাগুলো দেখলাম। তারপর নিজেকে ধিক্কার দিতে শুরু করলাম। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল আমার। তালা, কবজা, এই ধরনের জিনিসগুলো মানুষের সঙ্গে সঙ্গে অনেক দিন ধরে রয়েছে। সভ্যতার সঙ্গে সঙ্গে এদেরও বিবর্তন ঘটেছে। তাই আমাদের মোটামুটি শিখতে হয় কোন সময়ে কোন জায়গায় কেমন কবজা বা কেমন তালার চল ছিল। ভালো করে দেখা মাত্রই বুঝতে পারলাম শবাগারের গায়ে যে কবজাগুলো লাগানো রয়েছে সেগুলোর বয়স কোনো মতেই ভারতের স্বাধীনতার বয়সের থেকে বেশি হতে পারে না। একদম হাল আমলের জিনিস। টাটা কোম্পানিতে তৈরি হলেও অবাক হব না, কারণ 400 বছর আগে এমন হালকা পলকা ছোট কবজার কথা কেউ ভাবতেই পারত না। কি হলো মৃন্ময়, এবারে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? পেরেছি স্যার, কিন্তু এইরকম হলো কেন? একে ইংরেজিতে বলে রেড হেরিং। ইয়েস, তোমার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা কায়দা আর কি। আপনাকেও আপনাকেও কি ওরা ওই বারাকুলার গুহায় নিয়ে গিয়েছিল নাকি? মানে সেই 30 বছর আগে? গিয়েছিল বই কি। ইনফ্যাক্ট আমার তো মনে হয়েছিল আমার জন্যই ওই গুহার স্টেজটাকে প্রথমবার সাজানো হয়েছিল। ওখানে অন্যান্য যা কিছু দেখলে সেগুলো নারীয়াদের পক্ষে জোগাড় করা কঠিন নয়। 400 কেন, 1000 বছরেও ওদের এই মাটির হাড়ি, কলসি আর গামলা একটু বদলায়নি। গ্রামের ছুতরের তৈরি খাট, জলচৌকি সেসবও মোটামুটি একই রয়েছে। শুধু জিনিসগুলোতে একটা পুরনো রং ধরাতে হয়েছিল। কিন্তু 400 বছর আগের কবজা পাবে কোথায়?
সেটা তো নারীদের গ্রামে তৈরি হতো না। ওরা জানেও না তখনকার কবজা কেমন দেখতে হতো। তাই একটু রিস্ক নিয়েই ওই লোকাল হার্ডওয়্যার দোকানের জিনিস এনে লাগিয়ে দিয়েছিল। আর আপনি সেটা ধরে ফেলেছিলেন। আচ্ছা স্যার, আপনি ওই বারাকুলা গুহার খোঁজ পেয়েছিলেন কার কাছে? সে কি তোমাকে বলিনি? সে এক মজার গল্প। আমি ঘুরতে ঘুরতে দেওপাটনি দিয়ে কে ওকে রাজার কথা জিজ্ঞেস করতেই 1 বছর 30-এর ছোকরা এগিয়ে এলো। নাম হলো খুবলাল। খুবলাল দাঁড়িয়া। মাস 2 ও আমার হেল্পিং হ্যান্ডের কাজ করেছিল। ওই আমাকে একদিন এসে বলল, এক বুড়ির কাছে নাকি শুনেছে বরাকুলার গুহার কথা। সেই গুহাতে এই বুড়িরা অনেক বছর আগে পুজো দিয়ে যেত। খুবলালের সঙ্গেই বরাকুলায় গিয়েছিলাম। তবে ওকে আমি ঘুণাক্ষরেও জানতে দিইনি যে বরাকুলার ফাঁকিবাজিটা আমি ধরে ফেলেছি। বরং এমন মুখ করে ফিরে এসেছিলাম যাতে মনে হয় মমি যে চুরি গেছে সেই ব্যাপারে আমি একেবারে কনভিন্সড। কেন স্যার? আরে ততদিনে যে আমি আরেকটা জিনিস জেনে ফেলেছি। কি জিনিস? যতই পাতার করে করে থাক আর সারাদিন ছাগল চড়াক, খুবলাল হচ্ছে সেই 5 গাঁও বুড়োর একজনের বংশধর, যাদের হাতে জগন্নারিয়া রাজার মৃতদেহ রক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই জন্যেই ও দায়িত্ব সহকারে আমাকে ঠকিয়েছিল, মানে ঠকানোর চেষ্টা করেছিল আর কি। তখন যদি ও বুঝতে পারত সেই চেষ্টা বিফলে গিয়েছে, তাহলে কি করতো কি জানে। হয়তো আমাকে খুনই করে ফেলতো। কাজেই সে যাত্রা ওইভাবেই রণে ভঙ্গ দিয়েছিলাম। ভেবেছিলাম পরে গিয়ে আবার চেষ্টা করব, কিন্তু আর যাওয়া হয়নি। স্যারের কথা শুনতে শুনতেই আমার মনের মধ্যে একটা সন্দেহ মাথা চাড়া দিচ্ছিল। তাই ওনার কথা শেষ হতেই জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার, খুবলালের ফ্যামিলিতে আর কে কে ছিল মনে আছে আপনার? কেন মনে থাকবে না? আমার মেমোরি অত খারাপ নয়। ফ্যামিলি বলতে খুবলালের বউ আর 2টো ছেলে। ছোটটা তখনও হাঁটতে পারতো না, মা কাজ করতো আর ও মায়ের পিঠের ঝোলায় শুয়ে ঘুমোতো। বড়টার বয়স তখন ছিল 5 বছর। খুব মিষ্টি ছিল ছেলেটা। ওই একটু পেটে খাটো বলেই বোধহয় ওরা ওকে গুড়েলাল বলে ডাকতো। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো মৃন্ময়? পান্না অবধি গেলাম না, সাইকেলের মুখ ঘুরিয়ে নিলাম দেওপাটনির দিকে। আমার মাথার মধ্যে তখন রাগ, হতাশা, দুঃখ সব একসঙ্গে কিরকির করছিল। যে গুড়েলালের ওপর আমি এতটা ভরসা করেছিলাম, সে আসলে বিশ্বাসঘাতক। অবশ্য মহুল গাছের ছায়ায় ছায়ায় কিছুক্ষণ সাইকেল চালানোর পর মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে এলো। আমি ঘটনাটার পেছনে ভালো দিকগুলো দেখতে শুরু করলাম। 1, গুড়েলালের এই ধোঁকাবাজির চেষ্টা প্রমাণ করে দিল যে সত্যিই কোথাও না কোথাও রাজা কিলারায়ের মমি আছে। 2, সেই মমির খোঁজে আমাকে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হবে না। হাতের কাছে গুড়েলাল রয়েছে, গাঁও বুড়োর বংশধর খুবলালের ছেলে গুড়েলাল, যে মমে লুকোনোর ঘরের কথা জানে। ওকে ভালো করে চেপে ধরলে ও কি একবার আমাকে সেটা দেখতে দেবে না? কিন্তু সেসব কিছুই করা হলো না। তার আগেই এমন একটা ঘটনার সাক্ষী হলাম যা আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। সাইকেল নিয়ে যখন দেওপাটনির দিকে ফিরছিলাম, তখন অনেকগুলো গাড়ির একটা কনভয় আমাকে ওভারটেক করে চলে গেল। সরু রাস্তার একদিকে কোনো রকমে সাইকেলটাকে দাঁড় করিয়ে নিজেকে বাঁচালাম। তখন ধুলোর মেঘের মধ্যে দিয়ে দেখলাম 2টো জিপ আর 4টে ট্রাক ভর্তি করে পুলিশ আর প্যারামিলিটারি ফোর্সের লোকেরা কোথায় যেন যাচ্ছে। প্রত্যেকের হাতে বন্দুক। ভাবলাম বোধহয় অ্যান্টি টেররিস্ট অপারেশন। তবে কনভয়ের একদম পেছনে ঢিক ঢিক করতে করতে যে বুলডোজারটা যাচ্ছিল, টেররিস্ট দমনে সেটার ভূমিকা কি হতে পারে বুঝতে পারছিলাম না। ব্যাপারটা বুঝতে পারলাম দেওপাটনির কাছাকাছি এসে।
ততক্ষণে সেই কনভয়ের পুলিশেরা গ্রামের লোকেদের মারতে মারতে বার করছে। ছোট্ট গ্রামটাকে ঘিরে পুলিশের ব্যারিকেড, তারই মধ্যে বুলডোজারটা একটা একটা করে কুঁড়ে ঘর টান মেরে মাটিতে ভেঙে ফেলে দিচ্ছে। গ্রামের মেয়ে আর বাচ্চারা একটু দূরে দাঁড়িয়ে ডাক ছেড়ে কাঁদছিল, আর পুরুষেরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে যতটা পারে নিজেদের সম্পত্তি উদ্ধার করে আনছিল। অবশ্য সম্পত্তি আর কি, 2-4টে অ্যালুমিনিয়ামের থালাবাটি, কাস্তে কুড়ুল আর ওই ছেঁড়া জামা কাপড়, এই তো। গুড়েলাল একদিকে পাথরের মতো দাঁড়িয়েছিল। দেখলাম ওর পায়ের কাছে আমার হ্যাভারস্যাকটা নামানো রয়েছে। তার মানে নিজের জিনিসের সঙ্গে সঙ্গে আমার ঘরের জিনিসপত্র আগেই বের করে এনেছে ও। কিন্তু এই দৃশ্য দেখে চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না। একটা জিপের গায়ে হেলান দিয়ে উর্দি পরা যে লোকটা সিগারেট ফুঁকছিল, সেই নিশ্চয়ই এই বীরপুঙ্গবদের দলপতি। আমি একরকম দৌড়তে দৌড়তেই তার সামনে গিয়ে বললাম, এসব কি হচ্ছে? নিরীহ লোকগুলোর ঘর ভাঙছেন কেন আপনারা? হ্যাঁ? সিগারেটটা পায়ের জুতোর তলায় মারিয়ে সেই মেজর কিংবা ক্যাপ্টেন ঠান্ডা চোখে আমাকে আপাদমস্তক মাপলো একবার, তারপর বলল, Who are you? Social activist? নো, আই এম আ স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কেম হিয়ার ফর মাই ফিল্ড ওয়ার্ক। কিন্তু আমার প্রশ্নের জবাব দিন আপনি, এরা কি অপরাধ করেছে? এখানে এই পাহাড়ের নিচে একটা বক্সাইডের খনি আছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পাহাড় থেকে কিনে নিয়েছে, আর এদেরকে অনেকদিন আগেই জায়গাটা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, শুনছিল না। তাই আজ বাধ্য হয়ে একটু জোর খাটালাম। এরপর আমি লোকটার সঙ্গে অনেক তর্ক করলাম, অনেকভাবে হিউম্যান রাইটসের দোহাই দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে আদিবাসীদের নিজেদের জমি থেকে উৎখাত করাটা বেআইনি। কিন্তু কে শোনে কার কথা? শেষে আর থাকতে না পেরে আমি বললাম, তুমি একটা অমানুষ। লোকটা হাতের ব্যাটনটা তুলে আচমকা আমার কপালে সজোরে বসিয়ে দিল। আমার চোখে গাঢ় অন্ধকার নেমে এলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল, চোখ খুলে দেখি আমার মাথার ওপরে তারা ভরা আকাশ। তার মানে আমি চিত হয়ে শুয়ে আছি, কিন্তু কোথায়? কপালে হাত দিয়ে দেখলাম ন্যাকড়া দিয়ে লতা পাতার পেস্ট বাঁধা রয়েছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। খুব সাবধানে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখলাম একবার। একটু দূরে ছায়ার মতন মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোথাও খোলা আকাশের নিচেই আগুন জ্বলছে। আস্তে আস্তে দু কনুইয়ের ওপর ভর রেখে উঠে বসলাম। দেখলাম একটা বাঁশের চালির ওপর বসে আছি। বুঝতে অসুবিধে হলো না। আমি মিলিটারি ব্যাটনের ঘায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর নারীয়ারা আমাকে এই চালিটায় শুইয়ে এখানে বয়ে নিয়ে এসেছে। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধের ওপর হাত রাখল। মুখ খুঁড়িয়ে দেখলাম গুড়েলালের বউ মতিয়া। সে বলল, এরকম কেউ করে বাবুজি? মিলিটারির সঙ্গে ঝগড়া করতে যায়, নারীরা এক জায়গায় গ্রাম বসাবে, তারপর একদল রহিস আদমি তাদের সেখান থেকে মেরে তাড়াবে। এটাই তো আমাদের ভাগ্য। এভাবেই তো আমরা বেঁচে আছি। রাজপুতরা আমাদের মারেছে, ইংরেজরা মারেছে, এখন নিজেদের পুলিশ মিলিটারি মারছে। ততদিন মারবে যতদিন আমাদের রাজা না ফিরে আসে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, মতিয়া আমাকে থামিয়ে দিল। তারপর এক লোটা ঠান্ডা জল দিয়ে যত্ন করে আমার হাত মুখ ধুইয়ে দিয়ে হাতে গরম দুধের একটা গ্লাস ধরিয়ে দিয়ে বলল, খাইয়ে লাও বাবুজি, অনেক রক্ত বাড়াই গেছে তোমার শরীর থেকে, এখন কথা বললে কাহিল হয়ে পড়বে। আমি দুধের গ্লাসে চুমুক দিতে দিতে নদীর চরে ঘুরে বেড়ানো লোকগুলোকে দেখছিলাম। বললাম, ওরা কি করছে? ওরা দেও পাটনেরই লোক আছে, এখানে নতুন করে ঘর বাঁধছে,
হাতে কাটারি রয়েছে, জঙ্গলে রয়েছে বাঁশ আর কুশের পাতা। ঘর বাঁধতে সময় লাগবে নাই। এরপর মুখটা নামিয়ে নিচু স্বরে মতিয়া বলল, তুমি খুব ভালো লোক আছো বাবুজি। আমি জানি তুমি কি খুঁজছ, আমরা সবাই জানি, কিন্তু কেউ তোমাকে বলবো নাই ছোট রাজা কোথায় রয়েছে। ছোট রাজা? কথাটা কানে লাগলো। মতিয়াকে জিজ্ঞেস করলাম, ছোট রাজা বললে কেন? তো কি বলবো, রাজা যখন মারা গেল তখন তার উমর কত ছিল জানো? 10 সাল। তারপর থেকে তো সে এইরকমই রয়েছে, সে তো আর বড় হয় নাই, তাই ছোট রাজা বলি। মতিয়া চলে গেল। একটু বাদে গুড়েলাল নিজেই এসে আমার পাশে বসল। আমি বললাম, গুড়েলাল, তুমি জানো রাজা কিলারায় কোথায় আছেন, তাই না? গুড়েলাল কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। আমি একটু অপেক্ষা করলাম। বিশ্বাস করো গুড়েলাল, আমি ওই মমের কথা কাউকে জানাবো না, কোনো ছবিও নেব না। আমি এ ব্যাপারে মনস্থির করে ফেলেছি। তোমাদের বিশ্বাসে আমি আঘাত করব না। আমি শুধু একবার ওই মমিটাকে নিজের চোখে দেখতে চাই। পারবো না বাবুজি। তুমি তো জানো আমাদের মধ্যে এমন এমন লোক আছে যারা রাজার শরীর খুঁজে পেলে সাথে সাথে তাকে নষ্ট করে ফেলবে। সেই জন্যই আমরা যে কয়জন রাজার হদিস জানি তাদের শপথ নিতে হয় যে প্রাণ গেলেও রাজার খোঁজ কাউকে দিব না। একটা কথা যে কোথা থেকে কোথায় পৌঁছে যায় তা কি কেউ বলতে পারে? কার কাছে শপথ নিয়েছিলে গুড়েলাল? তোমার বাবা খুবলালের কাছে? হ্যাঁ বাবুজি, মারা যাওয়ার সময় বাবা আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন। তুমি জানো, তুমি আমাকে গতকাল যেভাবে বারাকুলার গুহায় নিয়ে গিয়েছিলে, তোমার বাবা আজ থেকে 30 বছর আগে আমার গুরুজিকে একইভাবে একই গুহায় নিয়ে গিয়েছিলেন। জানি বাবুজি। গুড়েলালের গলায় কোনো অনুশোচনা খুঁজে পেলাম না, বরং পরের কথাটা ও একই রকম ঠান্ডা গলায় উচ্চারণ করল। যদি আপনার গুরুজি বরাকুলার গল্পটা বিশ্বাস করে ফিরে না যেতেন তবে বাবা ওনাকে গুম খুন করতেন। আমাদের উপর জগন নারী আর সেরকমই নির্দেশ আছে। আমি অবাক হয়ে গুড়েলালের মুখের দিকে তাকালাম। এই গুড়েলালকে কি আমি চিনি? আমি তো বিশ্বাস করিনি গুড়েলাল। তাহলে আমাকে খুন করছো না কেন? হ্যাঁ, হয়তো করতাম, আজ রাতেই করতাম, কিন্তু সকালের ওই ঘটনার পরে আর ওটা পেরে উঠব না। তারপর হঠাৎ গুড়েলাল আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, বাবুজি, আমার বুকের ভিতরটা তোমাকে দেখাতে পারলে তুমি বুঝতে পারতে আমি কি যন্ত্রণা পাচ্ছি। তবে তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি বাবুজি, তুমি তুমি নিজে যদি কিলা রায়কে খুঁজে বার করতে পারো তাহলে তোমাকে আমি কিচ্ছুটি বলবো না। গুড়েলাল উঠে যাচ্ছিল। আমি ওকে পেছন থেকে ডাকলাম, একটা কথা বলে যাও গুড়েলাল। কি বাবুজি? আমি তো ভাবছিলাম দেওপাটনের ওই পাতালের দিকে নেমে যাওয়া সিঁড়ি, ওই বুজে যাওয়া ইঁদারা, ওসবের নিচেই খুঁজে দেখবো তোমাদের রাজার মমি ঘর। কিন্তু ওখানে তো এখন বুলডোজার ঢুকে গেল। তোমার চিন্তা হচ্ছে না যদি তোমাদের রাজার শরীর বক্সাইটের চাঙড়ের তলায় চাপা পড়ে যায়? আমার এই প্রশ্নের উত্তরে গুড়েলাল ভারী অদ্ভুত একটা কথা বলল। বাবুজি, তুমি মিশর না কোথাকার গল্প বলো, যারা নাকি মোরা রাজাদের থাকার জন্যে আকাশ ছোঁয়া 3 কোনা বাড়ি বানাইছে, তা সে ওরা বানাইতে পারে। ওদের রাজা বড় রাজা, তোর ঘর তো কেউ ভাঙতে সাহস পায় না। কিন্তু আমাদের নারিয়াদের তারা খেয়ে খেয়ে জীবন কাটে, তাই আমরা তো পাক্কা ঘর বানাই না। আমাদের রাজারও পাক্কা ঘর নাই, সেও ঘুরে ঘুরে বেড়ায়। দেওয়া পাটনি মাটির তলায় চলে যাবে,
আমাদের রাজা অন্য কোথাও গিয়ে বিছানা পাইবে হর নিয়ে আমার চিন্তা লাই। গুড়েলাল চলে যাওয়ার সময় কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার মনে হলো আমাকে কিছু একটা ইঙ্গিত করে গেল ও। দেখতে দেখতে নতুন জায়গায় 3 দিন কেটে গেল। মাথার যন্ত্রণাটা গুড়েলালের ওষুধের গুণে এখন অনেক কম। স্যার মাঝে মাঝে একটা কথা বলেন, সব যুদ্ধ যে জিততে হবে এমন তো কোনো কথা নেই, যুদ্ধে নামাটাই আসল। এই যুদ্ধটা জিততে পারলাম না, তবে এইটুকুই সান্ত্বনা, নারিয়াদের হৃদয় জিততে পেরেছি। একজন শহুরে মানুষের পক্ষে সেটাও কম বড় অ্যাচিভমেন্ট নয়। ভবিষ্যতে আবার এদের মধ্যে ফিরে এলে আমার কোনো অসুবিধে হবে না। এরা আমার জন্য বেশ একটা শক্তপোক্ত কুঁড়ে ঘর বেঁধে দিয়েছে। এখানে আসার পর প্রথম 2 দিন ওটার মধ্যেই সারাদিন শুয়ে বসে কাটাতাম। আজই প্রথম বাইরে বেরিয়ে রিভার বেডে পায়চারি করছিলাম। গুড়েলাল আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কবে যাচ্ছ বাবুজি? অস্বীকার করব না, মনে একটু আঘাত পেলাম। বললাম, আর বেশি দিন তোমাদের জ্বালাবো না, আগামীকালই ঠিক করেছি কলকাতার দিকে রওনা দেব। মনে হলো কথাটা শুনে গুড়েলাল নিশ্চিন্ত হলো, কিন্তু একই সঙ্গে একটু লজ্জাও পেল সে। না না, আমাদের অসুবিধা কোথায়? শুধু আগামীকাল একটা পরব আছে, সবাই দল বেঁধে দূরে এক জায়গায় যাব, তাই ভাবছিলাম তুমি একা থাকবে। চিন্তা নেই গুড়েলাল, আমি কাল সকালেই বেরিয়ে পড়ব। পরদিন সকালে সত্যিই বেরিয়ে পড়লাম। বেরোনোর সময়টা যত তাড়াতাড়ি পারি ভুলে যাওয়ার চেষ্টা করব। দেওপাটনির লোকজন আমাকে ঘিরে ধরেছে। কেউ আমার হাতে তুলে দিচ্ছে জংলি আতা, কেউ একটা ধনেশ পাখির পালক। বিদায় উপহার। সবার পেছনে সবার থেকে দূরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে গুড়েলাল আর মতিয়া। মতিয়ার পিঠে শাড়ির টুকরো দিয়ে বাঁধা ওদের বাচ্চাটা অঘোরে ঘুমোচ্ছে। আমি হাত নেড়ে গুড়েলালকে ডাকলাম। সে কাছে আসতে বললাম, চলি গুড়েলাল, আবার হয়তো কখনো দেখা হবে। অপরাধ নেবেন না বাবুজি, আমি যে কতটা অসহায় সেটা বুঝতে চেষ্টা করুন। আমি গুড়েলালকে বুকে জড়িয়ে ধরলাম। তারপর হ্যাভারস্যাকের ভেতরে হাত ঢুকিয়ে যত টাকা পয়সা পেলাম বার করে গুড়েলালের হাতে গুঁজে দিলাম। নাও ধরো এগুলো। এ কি করছেন বাবুজি? আমি কি টাকার জন্য আপনার সেবা করেছি? তোমাকে দিইনি তো, তোমার বাচ্চাকে দিলাম। চলি গুড়েলাল। আসুন, ধনিক রামকে বলেছি, ও আপনাকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যাবে, পান্না অবধি পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে। ধনিকরামকে আমি চিনতাম। 17-18 বছর বয়সের বেশ স্বাস্থ্যবান একটা ছেলে। 15 কিলোমিটার রাস্তা আমাকে আর আমার চেয়েও ভারী হ্যাভারস্যাকটাকে সাইকেলে ক্যারি করে নিয়ে যাওয়ার পক্ষে ওর চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। তবে ও একটু বেশি কথা বলে, মনে হয় খুব সরল। ধনিকরামের সাইকেলে চেপে ওর সঙ্গে টুকটাক গল্প করতে করতে কখন যে পান্না পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। স্টেশনের কম্পাউন্ডে ঢুকতে ঢুকতে নিছক একজন নৃতত্ত্ববিদের কৌতূহল থেকেই জিজ্ঞেস করলাম, তোমাদের আজ কিসের পরব ধনিকরাম? আজ তো পূর্ণিমা নয়। সে কি, আপনি জানেন না? আজ তোরা যে ঘুম থেকে জাগবে, 400 বছর আজকেই পূর্ণ হচ্ছে কি না? ততক্ষণে আমাকে ঘিরে ধরেছে স্টেশনের পাকা বাড়ি, লোহার পিলার, টিনের শেড। কানে আসছে ট্রেনের হুইসেল। শয়ে শয়ে মানুষের চিৎকার, চেঁচামেচি আর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে তারও স্বরে ট্রেন আসা যাওয়ার ঘোষণা। বিন্ধ্য পর্বতের এক কোণায় ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক কুচি গ্রামে বসে যেসব কথাকে বিশ্বাসযোগ্য মনে হয়, এই পরিবেশে তাকেই মনে হয় পাগলের প্রলাপ। তাই আমি ধনিকরামের কথা শুনে একটু হেসে ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা দেরি,
ততক্ষণ ওখানেই সময় কাটাতে হবে। বসে থাকতে থাকতে মন আবার চলে গেল গত 1 মাসের নানান ঘটনা আর নানান কথার দিকে। স্মৃতির কি আশ্চর্য খেলা জানি না, অত কিছুর মধ্যে থেকে সে কেবল 2টো কথাকে হঠাৎ পাশাপাশি বসিয়ে আমার কানে বাজিয়ে দিল। একটা কথা স্যার ফোনে বলেছিলেন। আমার মেমোরি অত খারাপ না। ফ্যামিলি বলতে খুবলালের বউ আর 2টো ছেলে। ছোটটা তো কোনো হাঁটতে পারতো না, মা কাজ করতো আর ও মায়ের পিঠে ঝোলায় শুয়ে ঘুমোতো। বড়টার বয়স তখন ছিল 5 বছর। খুব মিষ্টি ছিল ছেলেটা, একটু পিঠে খাটো বলেই বোধহয় ওরা ওকে গুড়েলাল বলে ডাকতো। আর একটা কথা মাত্র 4 দিন আগে গুড়েলাল আমাকে বলেছিল। আমার তখনও মনে হয়েছিল কথাটার মধ্যে অন্য একটা মানে আছে, কিন্তু আমাদের নারিয়াদের তারা খেয়ে খেয়ে জীবন কাটে, তাই আমরা পাক্কা ঘর বানাই না। আমাদের রাজারও পাক্কা ঘর নেই, সেও ঘুরে বেড়ায়। দেহ পাঠ নিয়ে মাটির তোলায় চলে যাবে। আমাদের রাজা অন্য কোথাও গিয়ে বিছানা পাইবে, ও নিয়ে আমার চিন্তা নাই। আমি একজন হিপনোটাইজড মানুষের মতন ওয়েটিং রুমের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। একটা ঘোরের মধ্যে হাঁটতে শুরু করলাম স্টেশন ছেড়ে বাইরের দিকে। একবার যেন অস্পষ্ট শুনলাম হাওড়ায় যাওয়ার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হোকে, ও ট্রেনে আমার যাওয়া হবে না, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে, যেখানে জঙ্গল দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এক নদীর চড়ায় দেওপাটানির নারী পুরুষেরা তাদের রাজাকে বরণ করার জন্য তৈরি হচ্ছে। সূর্য তখন রাত্রিরের সুইমিং পুলে ঝাঁপ দেবে বলে পাহাড় চূড়োর ডাইভিং বোর্ডে উঠে দাঁড়িয়েছে। নদীর চড়ায় গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে দেওপাটানি গ্রামের মানুষজন। আমি ওদের পেছনে গিয়ে দাঁড়ালাম। সবার আগে আমাকে দেখতে পেল ধানিকরাম। আমাকে দেখে ওর মুখটা হাঁ হয়ে গেল। তারপরেই ঘুরে তাকালো গুড়েলাল। গুড়েলাল কিন্তু অবাকও হলো না, রাগলও না, বরং ওর মুখে সেই চেনা ঝকমকে হাসিটা দেখতে পেলাম। হাসতে হাসতে দৌড়ে এলো আমার দিকে। তারপর আমার একটা হাত ধরে পাথরের ওপর বসিয়ে আবার বলল, বাঁচালে বাবুজি, মনটা বড় খারাপ করছিল। জানি তো, রাজাকে জেগে উঠতে দেখলে তোমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আমি জানতাম তুমি ধরে ফেলবে, কিন্তু দেরি কেন হলো বলো তো? স্যারের ওই কথাটা মন দিয়ে শুনিনি যে। স্যার বলেছিলেন তোমার বাবার 2টো ছেলে, একটা তুমি, তোমার বয়স তখন 5 বছর, আর একটা তখন খুব ছোট ছিল, মায়ের পিঠের ঝোলায় চেপে ঘুরে বেড়াতো। কিন্তু গুড়েলাল, তোমার তো কোনো ভাই নেই, বেটাও নেই, তাই না? তোমার মা যাকে পিঠের ঝোলায় নিয়ে ঘুরে বেড়াতেন, তোমার বউ মতিয়াও তাকেই পিঠে নিয়ে ঘুরে বেড়ায়। কত বছর ধরে গাঁও বুড়োর বাড়ির বউরা ছোট রাজার মমি এইভাবে নিয়ে ঘুরছে বলো তো? 400 বছর। ঠিক 400 বছর ধরে ছোট রাজাকে আমাদের বাড়ির বউরা কোলে পিঠে নিয়ে ঘুরছে। তোমাকে বলেছিলাম না বাবুজি, আমাদের গরিব রাজা আমাদের সঙ্গেই পালিয়ে বেড়ায়। আমি ভিড়ের ফাঁক দিয়ে রাস্তা করে সামনের দিকে এগিয়ে গেলাম। কেউ বাধা দিল না। দেখলাম বালির ওপর শোয়ানো আছে 2 বছরের এক বালকের মৃতদেহ। তার মাথার কাছে বসে আছে মতিয়া। কি বলবে, ওই মৃতদেহের বয়স 400 বছর। মনে হচ্ছে দুধ খেতে খেতে শিশুটা এইমাত্র ঘুমিয়ে পড়েছে। কোথাও কোনো ধূপধুনো নেই, বাজনাবাদ্যি নেই। অবশ্য সেটাই স্বাভাবিক। জগন্নারিয়ার নির্দেশের মধ্যে এটাও নিশ্চয়ই ছিল যে রাজা যে জেগে উঠেছেন এটা কাউকে জানানো চলবে না। শত্রুর তো অভাব নেই, তাছাড়া এখন আর কিছুরই দরকার হবে না।
যা করবার 400 বছর আগে সেই অলৌকিক রাজবৈদ্য করে রেখে গেছেন। ওই তো তাঁরই দৌলতে মৃত শিশুটি আর মোড়া ভাঙল। শিশুটার বুকের ওপর তীরের ক্ষতটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। জঙ্গলের এদিক ওদিক থেকে তীক্ষ্ণ স্বরে ময়ূর ডেকে উঠল। পশ্চিমের পাহাড়ের আলসে থেকে মুখ বাড়ালো সোনার কাস্তের মতো এক ফালি চাঁদ। আর সেই চাঁদের আলোয় চোখ মেলে শিশুটি বলল, আমি আস্তে আস্তে তার পাশে হাঁটু মুড়ে বসে পড়লাম। প্রণাম মহারাজ, তুমি খুব শিগগিরই বড় হয়ে ওঠো। তুমি নারিয়াদের সমস্ত অপমান মুছে দাও। আমি অপেক্ষা করে রইলাম। মতিয়া আর গুড়েলাল আমার দুপাশে বসে আমার কথা শুনে খুব হাসছিল। শিশুটা আমার দিকে একটা হাত বাড়িয়ে কি সব উগুল বুগুল যেন বলল। আমি বললাম, নজরানা চাইছেন নাকি মহারাজ? এই নিন নজরানা। স্যারের সেই ফিল্ড রিপোর্টের ফাইলটা ওর হাতে ধরিয়ে দিলাম। কাগজগুলোকে দুহাতে ছেড়ে কুটি কুটি করতে করতে কৃষ্ণকলির মতন সুন্দর সেই শিশু পৃথিবীর যে কোনো শিশুর মতনই অবদ্ধ ভাষায় বলল, এতক্ষণ আপনি শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত রাজা জাগো, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।